একটি হচ্ছে লক্ষ্যনীতির দক্ষিণ দিকে সাতগাঁও, অন্যটি দক্ষিণ-পূর্ব দিকে সোনারগাঁও। দিল্লির সুলতানগণ লক্ষ্যনীতির পাশাপাশি বাকি দুটি কেন্দ্রেও শাসনকর্তা নিয়োগ দিতেন। এটা হচ্ছে সোনারগাঁওয়ের একটা পুরানো প্রাচীন দালানগুলোর ছবি দিয়ে দিয়েছে। বাংলার পৃথক তিনটি শাসনকেন্দ্র নিয়ন্ত্রণ নিয়ে বাংলা অঞ্চলে একটি বৃহত্তর অংশকে শাসক হিসাবে স্বাধীন সুলতানি শাসনকালের সূচনা করেন শামসুদ্দীন ইলিয়াস শাহ। তাহলে বাংলার পৃথক কয়টি শাসনকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে? তিনটি। কয়টি নিয়ে? তিনটি। কে এটার সূচনা করেন? শামসুদ্দীন ইলিয়াস শাহ। কে সূচনা করে? শামসুদ্দীন ইলিয়াস শাহ। ১৩৪২ সালে লখনৌতির ক্ষমতায় বসেন শামসুদ্দীন ইলিয়াস শাহ। তাহলে লখনৌতির ক্ষমতায় বসেন কত সালে? ১৩৪২ সালে। কে বসেন? শামসুদ্দীন ইলিয়াস শাহ। প্রথমে লখনৌতির দক্ষিণের শাসনকেন্দ্র সাতগাঁও নিয়ন্ত্রণ নেন। এরপর নেপাল ও ত্রিহুত আক্রমণ করে প্রচুর ধনসম্পদ সংগ্রহ করেন। ১৩৫২ সালে ইলিয়াস শাহ সোনারগাঁও আক্রমণ করে। তাহলে সোনারগাঁও আক্রমণ করেন কে? ইলিয়াস শাহ, শামসুদ্দীন ইলিয়াস শাহ। কত সালে করে? ১৩৫২ সালে। এবং গাজী শাহকে পরাজিত করে সোনারগাঁও দখল করে নেন। তিনটি প্রশাসনিক কেন্দ্র নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ইলিয়াস শাহ বাংলায় প্রায় সিংহভাগ জায়গা তার শাসনাধীন নিয়ে আনতে সক্ষম হন। দিল্লির মুসলমান সুলতান ফিরোজ শাহ তুঘলক বাংলার মুসলমান সুলতান ইলিয়াস শাহকে উচ্ছেদ করার জন্য বিশাল সৈন্যবহর নিয়ে অভিযান পরিচালনা করেন। ইলিয়াস শাহ সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়ে একডালা নামে একটি দুর্গ আশ্রয় নেন। তাহলে ইলিয়াস শাহ সরাসরি যুদ্ধ লিপ্ত না হয়ে কোন দুর্গে আশ্রয় নেয়? একডালা নামে একটি দুর্গে আশ্রয় নেন। বাংলার বৈরী আবহাওয়া, বর্ষার জল, জঙ্গল ও মশার উপদ্রবে দিল্লির সৈন্যরা বেশি দিন টিকতে পারেননি। ফিরোজ শাহ তুগলক বাধ্য হয়ে দিল্লি ফিরে যান। দিল্লির দরবারি ঘটনাপঞ্জি লেখক শামসি সিরাজ আফিফ তার লেখা একটি গ্রন্থে ইলিয়াস শাহকে শাহী বাঙ্গালিয়ান সুলতানি বাংলা বলে উল্লেখ করেন। তাহলে দিল্লির দরবারি ঘটনাপঞ্জি লেখক কে ছিল? শামসি সিরাজ আফিফ। তিনি তার একটি গ্রন্থে ইলিয়াস শাহকে কি হিসাবে আখ্যায়িত দেন? শাহী বাঙ্গালিয়ান অথবা সুলতানি বাঙ্গালা বলে উল্লেখ করেন। বঙ্গ থেকে উদ্ভূত বাঙ্গালা। তাহলে বঙ্গ থেকে উদ্ভূত বাঙ্গালা ও বাঙ্গালিয়ান দুটি শব্দ সমুদায় বাংলা অঞ্চলে সকল মানুষের পরিচয় নির্ধারণে খুব সম্ভবত সেই প্রথম ব্যবহৃত হয়। কিন্তু নাম পরিচয় নির্ধারণের এই প্রক্রিয়ার সঙ্গে এ অঞ্চলে সাধারণ প্রজাদের কোনো সম্পর্ক ছিল বলে কোনো উৎস হতে জানা যায় না। সুলতান ইলিয়াস শাহের বংশধররা অনেক দিন বাংলা শাসন করেন। ইলিয়াস শাহী বংশের দুজন উল্লেখযোগ্য শাসক হলেন সিকান্দার শাহ ও গিয়াসউদ্দিন আজম শাহ। ইলিয়াস শাহী বংশের দুজন উল্লেখযোগ্য শাসক ছিলেন। তারা কে কে ছিলেন? একটা হচ্ছে সিকান্দার শাহ আর একজন ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। ইলিয়াস শাহী সুলতানদের সময় বাংলার আঞ্চলিক ভূখণ্ডের প্রধান একটি অংশে আবারও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হওয়ায় এই সময় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিকাশের পরিবেশ তৈরি হয়। সুলতান আজম শাহের রাজত্বকালে শাহ মুহাম্মদ সগীর এর বিখ্যাত কাব্যগ্রন্থ ইউসুফ জুলেখা রচনা করেন। সুলতান আজম শাহের রাজত্বকালে কে করেন? শাহ মুহাম্মদ সগীর। শাহ মুহাম্মদ সগীর। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম ছিল হচ্ছে ইউসুফ জুলেখা। তাহলে ইউসুফ জুলেখা কে রচনা করেন? শাহ মুহাম্মদ সগীর। কার শাসনামলে ছিল? সুলতান আজম শাহের রাজত্বকালে ছিল। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে ইউসুফ জুলেখা। সুলতান আজম শাহ নিজেও ফার্সি ভাষার কাব্য রচনা করতেন। তাহলে আজম শাহ কোন ভাষায় কাব্য রচনা করতেন? ফার্সি ভাষায়। এবং পারস্যের বিখ্যাত কবি হাফিজের সঙ্গে তার পত্রালাপ ছিল বলে জানা যায়। তাহলে পারস্যের বিখ্যাত কবি হাফিজের সঙ্গে তার কি ছিল? পত্রালাপ ছিল বলে জানা যায়। ইলিয়াস শাহী বংশের পর বাংলার ইতিহাসে আরেকটি রাজবংশের শাসন দেখা যায়। এটি হলো হুসেন শাহী বংশ।
আবিসিনীয় হাবশি কৃতদাসদের একটি দল বাংলার শাসকদের দুর্বলতার সুযোগে ক্ষমতা দখল করে নিয়েছিলেন। ৪ জন হাবশি কৃতদাস প্রায় ৬ বছর বাংলার রাজ ক্ষমতায় ছিল। তাহলে কয়জন হাবশি ছিল? ৪ জন হাবশি। কত বছর বাংলায় ক্ষমতা রাজত্ব করেছিল? প্রায় ৬ বছর। প্রায় ৬ বছর। একজন শাসককে হত্যা করে অন্য একজন শাসক ক্ষমতায় এসেছিলেন। হাবশি কৃতদাসদের ক্ষমতা থেকে উচ্ছেদ করে ১৪৯৩ সালে সিংহাসন আরোহণ করেন আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে হাবশি কৃতদাসদের ক্ষমতা থেকে উচ্ছেদ করে দিয়ে কত সালে? ১৪৯৩ সালে সিংহাসনে আরোহণ করেন কে করেন? আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে আলাউদ্দিন হোসেন শাহ কত সালে? ১৪৯৩ সালে সিংহাসন আরোহণ করে। কাদেরকে পরাজিত করে? হাবশি কৃতদাসদের। বহু দূরের ভূখণ্ড থেকে তিনি ভারতবর্ষের পূর্ব প্রান্ত অর্থাৎ বাংলা অঞ্চলে এসেছিলেন। তার পূর্বপুরুষেরা ছিলেন মধ্য এশিয়ার অধিবাসী। যা হোক, ক্ষমতা অধিকারী করে হোসেন শাহ গোলযোগ সৃষ্টিকারী হাবশি কৃতদাস ও আমিরদের অনেকেই হত্যা করেন এবং বণিকদের বিতাড়িত করেন। রাজকাজে সহায়তার জন্য তিনি তথাকথিত উচ্চ বংশ, অভিজাত ও শিক্ষিত মুসলমান এবং হিন্দুদের নিয়োগ দান করেন। হোসেন শাহ একজন সাম্রাজ্য সম্প্রসারণবাদী শাসক ছিলেন। নিজের রাজ্য সীমা বৃদ্ধি ও ধন সম্পদ আহরণের লক্ষ্যে তিনি কামরূপ, কামতা, বিহার, উড়িষ্যার দিকে বারংবার যুদ্ধ অভিযান পরিচালনা করেছেন। হোসেন শাহের শাসনামলে বাংলার শিল্প, সাহিত্য, স্থাপত্যকলার বিশেষ উন্নয়ন লক্ষ্য করা যায়। এই সময় বাংলার সাহিত্য অঙ্গনে মালাধর বসু, বিজয় গুপ্ত, যশোরাজ প্রমুখ সত্যিকারের আবির্ভাব হয়। বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য নামে একটি সাহিত্যধারা চালু হয় মূলত এই সময় থেকে। আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে গড়ের ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, বারোদুয়ারি মসজিদ সহ অনেকগুলো মসজিদ, মাদ্রাসা, দুর্গ, তোরণ নির্মিত হয়। তাহলে কার সময়কালে? আলাউদ্দিন হোসেন শাহ আমলে। গড়ের ছোট সোনা মসজিদ। ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত ছিল? গড়ে। ছোট সোনা মসজিদ হচ্ছে গড়ে অবস্থিত। ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেছিল? আলাউদ্দিন হোসেন শাহ। বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, বারোদুয়ারি মসজিদ সহ অনেকগুলো মসজিদ, মাদ্রাসা, দুর্গ, তোরণ নির্মিত হয়। কার সময়? হোসেন শাহ আমলে। আফগান ও মোগল শক্তির রাজনীতি ও ক্ষমতা বলয় বাংলা অঞ্চল। খেয়াল করে দেখবে, বাংলা অঞ্চলের বৃহত্তর একটি অংশে যেসব শাসনকর্তা শাসন করেছেন তাদের প্রায় সকলেই ছিলেন আরব ও পারস্যের ইসলাম ধর্ম ও সংস্কৃতি অনুসারী অভিজাত মুসলমান। এরা একদিকে নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত ছিলেন, অন্যদিকে দিল্লির মুসলমান শাসকদের বিরুদ্ধে দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে নিজেদের শাসন ক্ষমতা ধরে রেখেছিলেন। ক্ষমতার এই টানাপোড়েনে বাংলা অঞ্চলের সাধারণ মানুষের যে কোনো ভূমিকা ছিল না তা বলাই বাহুল্য। দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর দিল্লির সিংহাসন নিয়ে আফগান শাসক শের শাহ সুর এবং মুঘল শাসক হুমায়ুনদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এ দ্বন্দ্বের ঢেউ এসে বাংলার সিংহাসনে লাগে। শের শাহ এবং হুমায়ুন উভয় কিছুকালের জন্য আঞ্চলিক বাংলার প্রধান অংশে প্রতিষ্ঠিত তৎকালীন রাজধানী গৌড় নিয়ন্ত্রণে রাখেন। হুমায়ুনকে দিল্লি সাম্রাজ্য থেকে বিতাড়িত করে শের শাহ বাংলাকে দিল্লির অধীনে নিয়ে যান। শের শাহ ছিলেন আফগান বংশোদ্ভূত শাসক। তাহলে শের শাহ কে ছিলেন? বাংলা বা আফগান বংশোদ্ভূত একজন শাসক ছিলেন, আফগান শাসক ছিলেন। শের শাহের সূত্র ধরে বাংলার শাসন ক্ষমতা কিছুদিনের জন্য আফগানদের হাতে চলে যায়। দিল্লিতে মুঘল শাসন পূর্ণ প্রতিষ্ঠা হলেও বাংলা আফগান শাসক সুলাইমান কররানী ও দাউদ করণের শাসন চলতে থাকে। তাহলে দিল্লিতে মোগল শাসন পূর্ণ প্রতিষ্ঠা হলেও বাংলা আফগান শাসক সুলাইমান কররানীর হাতে চলে যায় এবং আর কার হাতে? দাউদ কররানীর হাতে। দাউদ কররানীর হাতে চলতে থাকে। ১৫৭৬ সালে সম্রাট আকবর কর্তৃক প্রেরিত মুঘল সৈন্যদের সঙ্গে আফগানদের যুদ্ধ হয়। কত সালে? ১৫৭৬ সালে সম্রাট আকবর আর মুঘল সৈন্যদের সঙ্গে আফগানদের যুদ্ধ হয়। এই যুদ্ধে দাউদ কররানী পরাজিত নিহত হন। বাংলায় মোগল শক্তির রাজনীতি ও শাসন সম্প্রসারণের সূত্রপাত ঘটে। আফগান শাসক দাউদ কররানীকে পরাজিত করার পর
মুঘল শাসকরা বাংলা শাসন করার জন্য সুবাদার প্রেরণ করেন, কিন্তু সুবাদারদের পথে বাধা হয়ে দাঁড়ায় বাংলার দক্ষিণ-পূর্ব অংশের কয়েকজন শক্তিশালী জমিদার। এই জমিদাররা সংঘবদ্ধ হয়ে মুঘল সুবাদারদের বাধা প্রদান করেন এবং স্বাধীনভাবে নিজ নিজ জমিদারি এলাকা শাসন করতে থাকেন। ইতিহাসে জমিদারগণ বারো-ভূঁইয়া নামে পরিচিত। ইতিহাসে জমিদারগণ কি নামে পরিচিত? বারো-ভূঁইয়া নামে পরিচিত। তার মানে যখন বাধা প্রদান করে আফগান শাসন থেকে, তাদেরকে কি বলা হয়? বারো-ভূঁইয়া নামে পরিচিত। অবশ্যই এগুলো একটু ভালো করে তোমাদের দেখতে হবে। বারো ভেদের নেতা ছিলেন কে? বারো ভেদের নেতা ছিলেন সোনারগাঁও জমিদার ঈশা খান ও তার পুত্র মুসা খান। তাহলে বারো ভেদের নেতা কে ছিলেন? ঈশা খান এবং তার পুত্র মুসা খান, এরা দুইজনাই। ঈশা খানের মিত্র হিসেবে মোগল বিরোধী যুদ্ধে আরও যেসব জমিদার যুক্ত ছিলেন তার মধ্যে ভূষণ চাঁদ রায় ও কেদার রায়, ভুলুয়ার জমিদার বাহাদুরি গাজী, শ্রীপুরের লক্ষণ মাণিক্যের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মানে ঈশা খানের মিত্র হিসেবে মোগল বিরোধী যুদ্ধে আরও যেসব জমিদার যুক্ত ছিল, তারা মিত্র বলতে বন্ধু, তো বন্ধু হিসাবে যুক্ত ছিল এই কয়জন। মুঘল শাসক জাহাঙ্গীরের সময় বাংলার সুবাদার নিযুক্ত হন ইসলাম খান। তাহলে মুঘল শাসক জাহাঙ্গীরের সময়, তাহলে জাহাঙ্গীরের সময় কে ছিল? ইসলাম খান। এটা অনেক বেশি ভালো করে পড়ে নিবা। ইসলাম খান প্রথমে মুসা খানকে পরাজিত করেন, এরপর অন্য জমিদারদের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। এভাবে তিনি বাংলায় অঞ্চলে বিরাট একটি অংশকে মোগল শক্তি নিয়ন্ত্রণে নিয়ে যান। মোগল সুবাদার ইসলাম খানই প্রথম ১৬১০ সালে সুবা বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন ঢাকায়। তাহলে মুঘল সুবাদার ইসলাম খানই, তাহলে মুঘল সুবাদার কে ছিলেন? ইসলাম খান। ইসলাম খান মুঘল সুবাদার ছিল ইসলাম খান। প্রথম ১৬১০ সালে, কত সালে? ১৬১০ সালে বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন ঢাকায়। তাহলে বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন ঢাকায় কত সালে? ১৬১০ সালে। কে করেন? ইসলাম খান। এর নাম রাখেন কি? জাহাঙ্গীরনগর। এর নাম রাখা হয় কি? জাহাঙ্গীরনগর। বাংলা অঞ্চলে সুবাদারের নবাবী শাসন প্রতিষ্ঠা। তোমরা সকলে জানো যে মোগল শাসকগণ তাদের অধীনস্থ প্রদেশগুলোর নাম দিয়েছিলেন সুবা। তাহলে মোগল শাসকগণ তাদের অধীনস্থ প্রদেশগুলোর নাম দিয়েছিলেন কি? সুবা। সুবা নামে পরিচিত ছিল সুবা। প্রতিটা সুবায় শাসন কাজ পরিচালনার জন্য একজন করে সুবাদার নিয়োগ করতেন তারা। শাহ সুজা, মীর জুমলা এবং শায়েস্তা খান ছিলেন বাংলার উল্লেখযোগ্য সুবাদার। শাহ সুজা, মীর জুমলা এবং শায়েস্তা খান ছিলেন বাংলার উল্লেখযোগ্য সুবাদার। কথিত আছে যে শায়েস্তা খানের সময় বাংলায় ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেত। মানে শায়েস্তা খানের সময় বাংলায় ১ টাকায় কয় মণ চাল পাওয়া যেত? ১ টাকায় ৮ মণ পর্যন্ত চাল পেয়ে যেত। এই ধরনের সাধারণীকরণ তত্ত্ব সম্পর্কে আমরা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। নানান উৎসকে সমালোচনামূলক অনুসন্ধান এবং পরীক্ষা-নিরীক্ষা করে তবেই এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বাংলার মানুষের প্রধান পেশা ছিল কৃষি। তাহলে বাংলা মানুষের প্রধান পেশা ছিল কি? কৃষি। প্রধান শস্য ছিল ধান। বাংলার কৃষকরা দিন-রাত খেটে যে ফসল ফলাতেন তার ন্যায্য মূল্য পেতেন কিনা তা নিয়ে এখন তাই প্রশ্ন উত্থাপন করা হয়। তবে বাংলার সুবাদাররা যে এখান থেকে প্রচুর পরিমাণে রাজস্ব উপঢৌকন দিল্লিতে পাঠাতেন তা বিভিন্ন উৎস থেকে জানা যায়। মোগল শাসকদের যে অগাধ জৌলুস আর বিলাসী জীবনের গল্প শোনা যায়, সেই বিলাসিতার পেছনে বাংলার খেটে খাওয়া মানুষের উৎপাদিত ফসল, শ্রম, ঘামের দাগ থাকলেও তার মূল্যায়ন কি কেউ করেছেন? ১৭০০ সালে বাংলায় ক্ষমতা আসেন মুর্শিদ কুলি খান। তাহলে ১৭০০ সালে বাংলায় ক্ষমতা আসেন কে? মুর্শিদ কুলি খান। তাহলে মুর্শিদ কুলি খান কত সালে বাংলায় ক্ষমতা আসেন? ১৭০০ সালে। তিনি কেন্দ্রীয় সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে প্রায় স্বাধীনভাবে বাংলার শাসনকাজ পরিচালনা শুরু করেন। নবাব মুর্শিদ কুলি খানের সময় থেকে শুরু হয় বাংলার নবাবী শাসনকাল। তাহলে কার সময় থেকে শুরু হয় বাংলার নবাবী শাসনকাল? এটা হচ্ছে নবাব মুর্শিদ কুলি খানের সময় থেকে। নবাব মুর্শিদ কুলি খানের সময় থেকে। সুবাদারি শাসনে আগে থেকে বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন এবং বাণিজ্য তৎপরতা শুরু হয়। কলকাতা, চুঁচুড়া, চন্দননগর, হুগলি, চট্টগ্রাম, সাতগাঁও প্রভৃতি এলাকা
ইংরেজ, ওলন্দাজ, ডেনমার্ক, পর্তুগিজ, ফরাসি বণিকদের ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। বাণিজ্য কেন্দ্র নির্মাণের পাশাপাশি তাদের অনেকেই বাংলায় লুণ্ঠন কাজ পরিচালনা করতেন। এসব অপতৎপরতার কারণে সুবাদার ও নবাবদের সঙ্গে বিভিন্ন সময় পর্তুগিজ, ফরাসি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিকদের দ্বন্দ্ব শুরু হয়। বাইরের বণিকদের পাশাপাশি বাংলার অভ্যন্তরের নবাবী শাসনে আসন দখল নিয়ে অভিজাতদের মধ্যে বিবাদ চলছিল। মানে বিবাদ বলতে ঝগড়া, মারামারি, যুদ্ধ চলছিল। এরূপ বহুমুখী বিবাদের ফল হিসাবে ১৭৫৭ সালে ২৩শে জুন পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। তাহলে এই পলাশী যুদ্ধ সংগঠিত হয় কত সালে? ১৭৫৭ সালে ২৩শে জুন। কত সালে? ১৭৫৭ সালে। কত তারিখে? ২৩শে জুন। ২৩শে জুন। পলাশী যুদ্ধে কে পরাজিত হয়? নবাব সিরাজউদ্দৌলা। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ক্ষমতায় আসীন হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ক্ষমতায় আসীন হয়।